আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সমালোচনায় কান না দিয়ে কাজ করার পরামর্শ প্রধানমন্ত্রীর। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার আহ্বান। পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দরে ফারাক, আমদানি শুল্ক প্রত্যাহারের পাশাপাশি বিকল্প বাজার খোঁজার পরামর্শ। নারায়ণগঞ্জের মসজিদ ট্র্যাজেডির কারণ বহুমাত্রিক, তিতাসের তদন্ত রিপোর্ট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ঝুঁকিমুক্ত করতে অভিযান। স্থানীয় সরকারি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি, বিবেচনায় ত্যাগী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতারা। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার একুশে সংবাদের সাথে থাকছে ফেরদৌসে আহমেদ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। সংবাদে এছাড়াও থাকছে শুভ মহালয়ে চণ্ডী পাঠে দেবী দুর্গার আবাহন, 22 অক্টোবর বোধন, করোনা সতর্কতায় সীমিত পরিসরে উদযাপনের পরিকল্পনা। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে যথাযথ প্রক্রিয়ায় কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে জনপ্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সরকারি সম্পদের মালিক জনগণ, এই সম্পদের যথাযথ ব্যবহারের তাগিদ দিয়েছেন তিনি। প্রতিটি বাজেটেই আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিশ্রুতি রয়েছে উল্লেখ করে তা বাস্তবায়নে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সচিবালয়, মন্ত্রণালয় ও বিভাগসমূহের 2020-21 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও জাতীয় শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠান। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সচিবালয় প্রান্তে সংশ্লিষ্ট সচিবদের কাছ থেকে চুক্তিপত্র গ্রহণ করেন। পরে 4 মন্ত্রণালয়কে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে যথাযথ প্রক্রিয়ায় কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যেকটা মন্ত্রণালয় কিন্তু আপনাদেরকে এই শুদ্ধাচারের বিষয়ে নিজস্ব একটা পরিকল্পনা নিতে হবে যে কিভাবে আপনি কাজগুলি সম্পন্ন করবেন, এবং আপনাদের সাথে সাথে তার নিজ স্তর পর্যন্ত এই পরিকল্পনা থাকতে হবে, সেটা যথাযথভাবে কার্যকর করতে হবে, এবং যারা এটা কার্যকর করতে পারবেন তারাই পুরস্কৃত হবেন। জনগণকে সেবা দিতে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার তাগিদ দেন প্রধানমন্ত্রী। সরকারি সম্পদ, এ সম্পদ জনগণের সম্পদ, তো জনগণ তার মালিক, যেটা জাতির পিতা তার ভাষণেও বলেছেন। আজকে আমরা যাই পাই, যে আরাম আয়েস যতটুকু আমরা পাচ্ছি, বেতন ভাতা থেকে শুরু করে খাওয়ার, বাড়ি গাড়ি, সব এ কার সম্পদ? এটা জনগণের সম্পদ। সেই জনগণকে আমরা কি দিলাম, আর সেই সম্পদটা যথাযথভাবে কাজে লাগছে কিনা, উন্নয়নটা হচ্ছে কিনা, জনগণের কাছে যাচ্ছে কিনা, সেটাই লক্ষ্য। করোনা সংকটেও অর্থনীতির গতি অব্যাহত রাখতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসনের সহায়তা চান সরকার প্রধান। দুর্যোগ আসবে, দুর্যোগের জায়গায় বাংলাদেশ, কিন্তু সেই দুর্যোগ মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের অর্থনীতি যাতে কোনো রকম বাধা না হয় বা গতিশীল থাকে। আমরা যে পণ্যদ্রব্য প্যাকেজগুলি দেওয়া শুরু করলাম, এটা কিন্তু পৃথিবীর কোনো দেশ আমাদের আগে দিতে পারেনি, আমরা এই প্রথম কিন্তু দিলাম। রাজনৈতিক প্রতিশ্রুতি ও নির্বাচনী ইশতেহার কার্যকরে আত্মবিশ্বাস নিয়ে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা। আমাদের দেশে এক শ্রেণীর লোক থাকে, তাদের সমালোচনা করাটাই অভ্যাস। পান থেকে চুন খুঁজতে পারে, অনেক কথা বলবে, কিন্তু নিজেরা কিছু করবে না। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে দুর্নীতি, অপচয় রোধ ও কাজের গতি বাড়াতে সরকারি বিভিন্ন প্রকল্প এবং কার্যক্রম ডিজিটালাইজ করা হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান। আর আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ডিজিটালাইজেশনের মাধ্যমে করোনা সংকট কাটিয়ে উঠছে বাংলাদেশ। 2025 সালের মধ্যে সফটওয়্যার এবং সার্ভিস রপ্তানি $5 বিলিয়ন উন্নীত হবে বলেও জানান প্রতিমন্ত্রী। ইবনে নূর শাওনের রিপোর্ট।
মন্ত্রণালয়ের মিটিং এবং বিভিন্ন অ্যাসেসমেন্ট কার্যক্রমকে সহজ এবং দ্রুত করতে গভর্নমেন্ট রিসোর্স প্ল্যানিং জিআরপির আওতায় বিশেষ সফটওয়্যার তৈরি করছেন দেশীয় প্রকৌশলীরা। পরিকল্পনা কমিশনের এনইসি অডিটোরিয়ামে আইসিটি বিভাগের উদ্যোগে মিটিং ম্যানেজমেন্ট, প্রকিউরমেন্ট এবং অ্যাসেস ম্যানেজমেন্ট মডিউল বাস্তবায়ন শীর্ষক এই কর্মশালা। এ সময় জিআরপি সফটওয়্যার সিস্টেমের 3টি মডিউল উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এবং কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট থেকে মন্ত্রী বলেন, প্রযুক্তি কাজে লাগিয়ে সরকারি বিভিন্ন কাজে সমন্বয় নিশ্চিত করতে চায় সরকার। অপচয়, দুর্নীতি, গাফিলতি, শ্লথগতি প্রত্যেকটিকে আমরা মোকাবেলা করার জন্য আমরা নানাভাবে আমাদের নানা অস্ত্র ব্যবহার করব। এর মধ্যে একটি অস্ত্র হতে পারে এই তথ্য প্রযুক্তি। আইসিটি প্রতিমন্ত্রী জানান, সফটওয়্যার খাতে বিদেশ নির্ভরতা আর নয়, দেশীয় প্রকৌশলীরা বিশ্বমানের সফটওয়্যার তৈরিতে সক্ষম। যদি ডিজিটাল বাংলাদেশের এই সুফলটা আমরা প্রযুক্তির সুফলটা না পেতাম, তাহলে গত 6 মাসে হয়তো আমাদের অর্থনৈতিক, প্রশাসনিক এবং আমাদের বাণিজ্যিক কার্যক্রম সম্পূর্ণ স্থবির হয়ে যেতে পারত। তথ্য প্রযুক্তি নির্ভরতা লাল ফিতার দৌরাত্ম্য কমাতে পারে বলেও মন্তব্য করেন আইসিটি প্রতিমন্ত্রী। একটা ক্লিক করে এই বৈঠকে সকল অনুমোদন উনি দিয়ে দিলেন, যেখানে কোনো লাল ফিতার দৌরাত্ম্য নেই। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। পাইকারি বাজারে পেঁয়াজের দর কমছে, খুচরা বাজারেও নতুন করে দাম বাড়েনি। তবে পাইকারি ও খুচরা পর্যায়ে দামের পার্থক্য এখনো বিস্তর। প্রতি কেজি দেশি পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে সর্বোচ্চ 75 টাকায়, কিন্তু খুচরা বাজারে এখনো 90 থেকে 100 টাকা। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে আমদানি শুল্ক প্রত্যাহার এবং বিকল্প উৎস থেকে পেঁয়াজ আমদানি পরামর্শ ভোক্তা অধিকার সংগঠন ও অর্থনীতিবিদদের। দেখুন তৌহিদুর রহমানের রিপোর্ট। দেশে বছরে পেঁয়াজের চাহিদা 26 থেকে 30 লাখ টন, যার প্রায় 30% আমদানি করতে হয়, আর আমদানির প্রায় 80% আসে ভারত থেকে। তবে কয়েক বছর ধরে এই সময়টাই ভারতেও পণ্যটির দাম বাড়ে। তাই অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণে সোমবার হঠাৎ করে রপ্তানি বন্ধ করে দেয়। এর প্রভাবে অস্থির দেশের বাজার। বৃহস্পতিবারও রাজধানীর খুচরা বাজারে চড়া দামে বিক্রি হয় পেঁয়াজ, তবে নতুন করে দাম বাড়েনি। আজকে বেশ জরিমানা করছে, বেচতে পারতেছি না, লস হচ্ছে। এই পিসটা কিনা হলো 90 টাকা কেজি, খরচা আছে 5.5 টাকা, 5.5 টাকার মতো কেজিতে খরচা আছে। তো মোটামুটি যেন আমার 5.5 টাকার মতো কেজিতে লস হচ্ছে, তাও বেচতে হচ্ছে। তারপরেও দোকান থেকে সরিয়ে দেওয়া লাগে। খরচ বেচাইতেছে 75, দেশি বেচাইতেছে 80। এদিকে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে সরবরাহ বাড়ানোর পরামর্শ ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের। আপাতত যে সংকট হয়েছে তার উত্তরণের উপায় অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানির ব্যবস্থা করা। গত বছর আমরা তুরস্ক থেকে, মিশর থেকে, চীন থেকে, পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করেছি। একটা মায়ানমার থেকে পেঁয়াজ আমদানি করা হয়েছে। এবার দ্রুত ওইসব দেশ থেকে পেঁয়াজ আমদানি সম্ভব মনে হয়। বাজার মনিটরিং জোরদারের পাশাপাশি আমদানি শুল্ক প্রত্যাহারের পরামর্শ অর্থনীতিবিদদের। অগাস্ট মাসের দিক থেকে এসে কিন্তু বাজারে পেঁয়াজের সংকট হওয়া শুরু হয়, কারণ তখন আমাদের দেশীয় পেঁয়াজের সরবরাহটা কমে যায়। পেঁয়াজের বাজারে সিন্ডিকেশন হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এখানে অনেক বেশি সংখ্যক বিক্রেতা। গত বছর যেটা হয়েছিল সেই অবস্থা যেন না হয়, এই জন্য সিদ্ধান্তটা খুব দ্রুত নিতে হবে। এদিকে পেঁয়াজ আমদানিতে এলসি মার্জিন কমানোর নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কাল থেকে সারা দেশে 320টিরও বেশি ট্রাকে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আগাম ঘোষণা না দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় অনুতপ্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। আমরা চিঠি দিয়েছি এবং শুনেছি যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব এতে অনুতপ্ত, কারণ তারাও জানতো না যে হঠাৎ করে এইটা বন্ধ হয়েছে। এবং আমাদের একটি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে এই ধরনের অ্যাব্রাপ্ট ডিসিশন নেওয়ার আগে আমাদের জানানো প্রয়োজন। তো এইটা আসলে তাদের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় নাকি এটা সম্পর্কে কিছুই জানতো না। নারায়ণগঞ্জের ফতুল্লার মসজিদ ট্রাজেডির কারণ বহুমাত্রিক। তিতাস, ডিপিডিসি ও মসজিদ কমিটি কেউই এর দায় এড়াতে পারে না।
অগ্নিকাণ্ডের ঘটনায় তিতাসের তদন্ত রিপোর্ট জমা নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জানান, অবৈধ গ্যাস লাইনে ডেড রাইজার থেকে গ্যাস বের হতো। অবৈধ বৈদ্যুতিক লাইনে ডাবল ফেজ সুইচ দেয়ায় বৈদ্যুতিক স্পার্কে আগুন লাগে। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। নারায়ণগঞ্জের তল্লা এলাকায় বাইতুস সালাহ মসজিদের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ড, মারা যায় ৩১ জন। তিতাসের গঠিত তদন্ত কমিটির রিপোর্ট বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে রিপোর্টটি প্রকাশ করে মন্ত্রণালয়। সেই মামলায় এটা আমাদেরকে এফিডেভিট করে দিতেও হতে পারে। অবৈধভাবে রাইজার স্থানান্তর, মসজিদের নির্মাণের সময় তিতাসকে না জানানো এবং পরিত্যক্ত সংযোগ বন্ধ না করায় এ দুর্ঘটনা। মসজিদ নির্মাণের ফলে লাইন থেকে মসজিদের ভেতর গ্যাস নিঃসরণ হয়। অবৈধ বৈদ্যুতিক লাইনের পরিবর্তন করার কারণেই আগুন লাগে। আমাদের লাইন আগে বসছে এবং তারা এই কাজগুলো করার সময় মেকানিক্যাল ড্যামেজ দিয়ে আমাদের র্যাপিং নষ্ট করেছে। আমরা মসজিদের ভিতরে এসি চেম্বারে আমরা মিটারবিহীন বৈদ্যুতিক অবৈধ সংযোগ পেয়েছি। যখন কারেন্ট চলে গেছে তখন মসজিদের মুয়াজ্জিন সাহেব সেই চেঞ্জ ওভার দিয়ে এক ফেজ থেকে যখন আরেক ফেজে গেছে তখন স্পার্ক হয়েছে। সেই স্পার্ক থেকে মসজিদের ভিতরে যে গ্যাস জমানো ছিল সেখানে এই বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের সৃষ্টি হতে পারে যদি অন্য কিছু না থাকে। তিতাসের ব্যবস্থাপনা পরিচালক জানান, মসজিদের গ্যাস লাইনের বিষয়ে কোনো অভিযোগ তারা পায়নি। রেজিস্ট্রারগুলোতে আমাদের কাছে তালিকা লিপিবদ্ধ হচ্ছে, সেগুলো কিন্তু আমরা প্রত্যেকটাতে এন্টারটেইন হচ্ছে, কিন্তু আমরা সেগুলো কিন্তু মনিটরও করছি। প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতি আছে বলেই অব্যবস্থাপনা। কেউ দায় দায়িত্ব এড়াতে পারবে না, সেটা সংস্থা হোক, এবং আমি মনে করি যাদের গ্রাহকরা আছেন তারাও দায় দায়িত্ব এড়াতে পারবেন না, কেউ এড়াতে পারবেন না, এবং আমাদের সংস্থার মধ্যেও যদি গাফিলতি থাকে তারাও সেটা এড়াতে পারবেন না। সেইভাবে আমাদের মিনিস্ট্রি সেটা ব্যবস্থা নেবে। মসজিদ কমিটির দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। যদি ওয়াকফ করা কোনো মসজিদের জায়গা থাকে তাহলে ওয়াকফর নামে নেওয়া উচিত ছিল, কারণ তার দলিল নেওয়া। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলা মামলার আসামি সাময়িক বরখাস্ত মালি রবিউল ইসলামকে আবারও 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। 6 দিনের রিমান্ড শেষে বেলা 11:30টার দিকে কড়া পুলিশি প্রহরায় তাকে আদালতে আনা হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত 7 এর বিচারক আঞ্জুমান আরা বেগমের আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য তোলা হয়। জবানবন্দি না দেয় তদন্ত কর্মকর্তা রবিউলের 7 দিনের রিমান্ড চান। আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। গত 9 সেপ্টেম্বর রবিউলকে আটক করে পুলিশ। 12 সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে রংপুর রেঞ্জের ডিআইজি জানান, রবিউল ইউএনওর উপর হামলার দায় স্বীকার করেছে। কোভিড-19 দেশে 36 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 28 জনই পুরুষ, নারী 8 জন। এ পর্যন্ত মোট মৃত্যু 4859। প্রতি 10 লাখে মৃত্যুর হার 28.53%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 194তম দিনে দেশে 94টি ল্যাবে 13,673টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,593 জন। শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে 3,44,264। নতুন 2,443 জন সহ এ পর্যন্ত সুস্থ হল 2,50,412 জন। শনাক্ত বিবেচনায় প্রতি 100 জনের সুস্থতার হার 72.36% এবং মৃত্যুর হার 1.41%। আন্দোলনের হুমকি না দিয়ে বিএনপিকে পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, মানবিকতা প্রদর্শন করেই খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। বিএনপি বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য নতুন করে আন্দোলনের হুমকি ধমকি দিচ্ছেন। আন্দোলনের হাকডাক আমরা 10 বছর ধরে শুনেছি। দেশের জনগণ তাদের আন্দোলনের সক্ষমতা ইতিমধ্যে দেখে ফেলেছেন। বাস্তবে 500 লোক নিয়েই যারা রাজপথে একটি মিছিল পর্যন্ত দলীয় নেত্রীর জন্য করতে পারেননি, এই ব্যর্থতা তারা ঢাকবেন কেমন করে?
জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি করেছে আওয়ামী লীগ। দলীয় সভাপতির ধানমন্ডি কার্যালয় থেকে ফর্ম বিক্রি করা হচ্ছে। মনোনয়ন প্রত্যাশী সবাই জয়ের ব্যাপারে আশাবাদী। তবে মনোনয়নের ক্ষেত্রে দলের প্রতি অনুগত এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের মূল্যায়ন করা হবে বলে জানান কেন্দ্রীয় নেতারা। প্রণব চক্রবর্তী রিপোর্ট। মহামারী করোনায় জনপ্রতিনিধিদের মৃত্যুতে শূন্য হয় দেশের 4 জেলা, 9 উপজেলা ও 61টি ইউনিয়ন পরিষদ। স্থানীয় সরকারের শূন্য পদের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি। দ্বিতীয় দিনে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে ফর্ম সংগ্রহ করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে আশাবাদী সবাই। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে যদি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেন, ইনশাল্লাহ আমি জিতব বলে আশা রাখি। যদি আমি উপজেলা নির্বাচন করতে পারি, ইনশাল্লাহ আমি একটি মডার্ন সদর উপজেলা যশোরে উপহার দিব। করোনা ভাইরাসের কারণে, স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে আমি মুভমেন্ট বাড়ি বসেই করলে আমার জনগণের রায় পেয়ে যাব। মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং দলের প্রতি ত্যাগ ও আনুগত্য বিবেচনায় নেওয়া হবে বলে জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। জনমত, বিভিন্ন সার্ভে এবং প্রার্থীর ইমেজ, সাংগঠনিক পরিচিতি এসব বিবেচনায় এনে আমরা মনোনয়ন চূড়ান্ত করব। সেখানে যদি স্থানীয় পর্যায়ে নেতারা ঐক্যমতের ভিত্তিতে কারো নাম প্রেরণ করতে ব্যর্থ হন, তাহলে দল তাদের মনোনয়ন চূড়ান্ত করবে। আগামী 21 সেপ্টেম্বর বসবে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা আহ্বান করেছি। সেখানে প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। দুর্ঘটনা এড়াতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে পড়ে থাকা ময়লা আবর্জনা অপসারণ করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। রানওয়ের যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথর, বোতল, প্লাস্টিকের প্যাকেট সহ নানা আবর্জনা অপসারণ করে বিমানবন্দরে প্রায় 250 কর্মী। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, রানওয়েতে এসব জিনিস পড়ে থাকা খুবই বিপজ্জনক। দেখুন জসিম জুয়েলের রিপোর্ট। আকাশপথ নিরাপদ রাখতে রানওয়ে ঝুঁকিমুক্ত রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাই উড়োজাহাজের টেক অফ ও ল্যান্ডিংয়ের জন্য রানওয়ে পরিষ্কার রাখা জরুরি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে এভাবেই পড়েছিল বোতল, পাথর ও প্লাস্টিকের নানা আবর্জনা। প্রায় 250 কর্মী মিলে রানওয়ে থেকে এসব আবর্জনা পরিষ্কার করল। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান মফিদুর রহমান জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং বিমান চলাচল নির্বিঘ্ন করতে রানওয়ে পরিষ্কার করা জরুরি। রানওয়েকে ঝুঁকিমুক্ত রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। আমরা যদি একটু সচেতন থাকি, আমরা যদি একটু নিজেদেরকে তৈরি রাখি, তাহলে এই ইন্ডাস্ট্রির যে ধরনের কর্মকাণ্ড, এটা আমরা সুন্দরভাবে, সাফল্যমণ্ডিতভাবে, নিরাপদভাবে পরিচালন করতে সক্ষম হব। তারই একটি আয়োজন হলো আজকের এই এফওডি ড্রিল। বিমানবন্দরের পরিচালক বলেন, পরিচ্ছন্নতা অভিযানে বিমানবন্দরে কর্মরত সব সংস্থা অংশ নিয়েছে। ভবিষ্যতে এই কর্মসূচি অব্যাহত থাকবে। এই ধরনের এফওডি ড্রিলের মাধ্যমে যে টার্মার্ক থেকে আমরা আজকে এই ফরেন ডেব্রিসগুলি অপারেশন করতে পেরেছি, সেটা আমাদের ফ্লাইট সেফটিকে সমুন্নত রাখতে অনেক ভূমিকা পালন করবে। পরিচ্ছন্নতা অভিযান শেষে অংশ নেওয়া কর্মীদের পুরস্কৃত করা হয়। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। আজ মহালয়া, দেবীপক্ষের শুরু। চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহন, তর্পণ নিবেদন, মঙ্গল ঘটে স্থাপন ও বিশেষ পূজার মধ্য দিয়ে মহালয়ার আনুষ্ঠানিকতা ঢাকেশ্বরী মন্দির সহ সারা দেশে। পঞ্জিকা মতে আশ্বিন মূল মাস হওয়ার এবার মহালয়া থেকে দেবী বোধনের মধ্যে 1 মাসের ব্যবধান। 22 অক্টোবর দেবী বোধন। করোনার কারণে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাও সীমিত পরিসরে উদযাপনের কথা জানান আয়োজকরা। আদিত্য মামুনকে সাথে নিয়ে স্মৃতিমণ্ডলের রিপোর্ট। শারদীয় দুর্গোৎসবের পুণ্য লগ্ন মহালয়ায় চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহন। চণ্ডীতেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা এবং দেবীর প্রশস্তি। নমস্তস্যৈ নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু সুধারূপেণ সংস্থিতা। ভোর থেকেই রাজধানী ঢাকেশ্বরী মন্দির সহ সারা দেশে মহালয়ার আচার অনুষ্ঠান, শাস্ত্রবিধি মেনে মঙ্গল ঘট স্থাপন ও বিশেষ পূজার মাধ্যমে শুরু হয় মহালয়ার আনুষ্ঠানিকতা। দেবীপক্ষে ভক্তরা তাদের পূর্ব প্রজন্মের আত্মার তুষ্টির জন্য
অন্ন ও জল নিবেদন করেন। শাস্ত্রে একে বলা হয় তর্পণ। মায়ের এবারের আগমন যেটা হবে সেটাতে আমাদের যে মহামারী করোনা চলছে সেই করোনাটা মা চলে যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে যাবেন। মায়ের আগমনের সাথে সাথে মানে পৃথিবীটাও সুস্থ হয়, আমরা সুস্থ পৃথিবীতে ভালো করে মায়ের আরাধনাটা করতে পারি। মায়ের কাছে তো সবসময় প্রার্থনা থাকে যেন সকলের ভালো হয়, যে যেমন চাইছে তেমন যেন পায়। পূজার যেটা শাস্ত্রীয় কাজ মন্দিরের ভিতরে, সে শাস্ত্রীয় কাজ মাঙ্গলিক কাজটা হবে, আর কোনো উৎসব হবে না। এবার আশ্বিন মাস মলমাস বা মলিন মাস হওয়ার কারণে 1 মাস পর হবে শারদীয় দুর্গাপূজা। করোনার কারণে মহালয়ার আয়োজনে ভিন্নতা রয়েছে জানায় মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটি। করোনা থেকে আমরা যেন মুক্তি পাই এবং বিশ্ববাসী এবং মানব সমাজ যেন এই করোনা থেকে মুক্তি পায়, এটাই আমাদের প্রার্থনা। ভক্তিমূলক গান ও নাচের মধ্য দিয়ে দেবী বন্দনা করা হয়। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। অনুমোদনহীন বিলবোর্ড ও সাইনবোর্ড অপসারণে উত্তর সিটির অভিযান। ট্যাক্স দিয়েই ব্যবসা করার পরামর্শ মেয়রের। 18,000 কোটি টাকা খরচে মাতার বাড়িতে হচ্ছে গভীর সমুদ্র বন্দর। যাত্রা শুরু হবে 2026 সালে। সন্ধ্যা 7:21 সংবাদ। অনুমোদনহীন বিলবোর্ড ও সাইনবোর্ড অপসারণ অভিযান অব্যাহত রেখেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গুলশান 1 এবং 2 নম্বরে এই অভিযানে নেতৃত্ব দেন মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। ব্যবসা করতে হলে বিলবোর্ড এবং সাইনবোর্ডে কর দিতেই হবে। এছাড়া সময় মতো লাইসেন্স নবায়ন করারও পরামর্শ দেন মেয়র। মাহমুদ হাসানের রিপোর্ট। পরিচ্ছন্ন নগর গড়ার অঙ্গীকার বাস্তবায়নে নিজেই অভিযানে নেমেছেন উত্তর সিটির মেয়র। নগরীতে অনুমোদনহীন বিলবোর্ড সাইনবোর্ড দেখতে চান না তিনি। সকালে গুলশান এলাকা থেকে শুরু করেন অভিযান। অনুমোদনহীন সাইনবোর্ড ও বিলবোর্ড নামিয়ে ফেলা হয়। কর না দিয়ে কোনো সাইনবোর্ড বিলবোর্ড ঝুলবে না বলেও জানিয়ে দেন তিনি। সাইনবোর্ডে পুরো ঢাকা শহর কিন্তু ভরে গেছে কিন্তু, এবং এখানে বিন্দুমাত্র হয়রানি না করে বরং আমরা তাদেরকে বলছি যে আপনারা ট্যাক্স দেন। আজকেও কিন্তু অনেকে ট্যাক্স দিয়ে নিয়ে আসছে। ডিএনসিসির সব এলাকায় এই অভিযান চলবে। ব্যবসা করতে হলে ট্রেড লাইসেন্সের বিকল্প নেই বলেও হুঁশিয়ারি দেন আতিকুল ইসলাম। দক্ষিণের লাইসেন্স দিয়ে উত্তরে, এমনকি রংপুর, রাজশাহী, গাজীপুরের লাইসেন্স দিয়েও কিন্তু ঢাকাতে ব্যবসা করছে। কিন্তু ট্রেড লাইসেন্সের মধ্যে কিন্তু ক্লিয়ার লেখা আছে আপনার সাইনবোর্ডের মাপ কত, আপনার ট্যাক্স কত, সব কিছু কিন্তু আছে। এটা খুবই দুর্ভাগ্য আমাদের। অভিযানে প্রায় 1000 প্রতিষ্ঠান সাইনবোর্ড প্রজেক্ট সাইন বাবদ ডিএনসিসিকে 60 লাখ টাকারও বেশি পরিশোধ করে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। মোবাইল ফোনের IMEI বদল করার ডিভাইস ও চোরাই মোবাইল সহ সংঘবদ্ধ চক্রের 12 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। এদিকে অভিযান চালিয়ে ঢাকা ও বাগেরহাট থেকে ছিনতাই করা মোটরসাইকেল সহ 2 জনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন মিনালা দীপা। মোবাইলের IMEI পরিবর্তন করে নানা অপরাধ করে আসছিল অপরাধীরা। আর এই ডিভাইস বদল করা চক্রের 12 সদস্যকে ডিভাইস ও চোরাই মোবাইল সহ গ্রেপ্তার করা হয় রাজধানীর বিভিন্ন স্থান থেকে। সিআইডির প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রটি চোরাই মোবাইল কিনে ডিভাইস ও সফটওয়্যারের মাধ্যমে মোবাইলের IMEI বদলে বিভিন্ন দোকানে বিক্রি করত। ভিতরে আপাতত আমরা 12 জনকে পেয়েছি। 12 জনকে যাদেরকে পেয়েছি তারা কেউ কেউ এই চোরাই মোবাইল ফোন বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতো। এক একজন এক এক রকম কাজ ছিল। কারো কেউ কেউ ছিল এই সংগ্রহ করা মোবাইল ফোনগুলোকে আবার যারা টেকনিক্যাল এক্সপার্ট আছে তাদের কাছে দেওয়া, সেখান থেকে আবার যখন এটাকে চেঞ্জ করে আবার মার্কেটে নিয়ে আসা। এদিকে রাজধানীর মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের 2 জনকে রাজধানীর রামপুরা এবং বাগেরহাটের চিতলমারি থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে 2টি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারে ডিবির অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার তাদের আটকের বিষয়ে বিস্তারিত জানান। লালবাগ থানার নবাবগঞ্জ পার্কে এখানে 8 জনকে গ্রেপ্তার করে 55টি চোরাই মোবাইল সহকারে এখানে চোরাই মোবাইল বিক্রি হয়। এবং এই চোরাই মোবাইল বিক্রির ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হয়, কেউ যদি এই ধরনের মোবাইল ব্যবহার করে বা এগুলি ভবিষ্যতে অন্যান্য অপরাধের সাথে জড়িত হয়। অপরাধ দমনে এসব অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। অপরাধ করলে অবশ্যই আমরা আছি, আমরা অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিব। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি শেখ ফজলে ফাহিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলি দাস। রাজধানী মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ের সাক্ষাতে করোনার প্রভাব কাটিয়ে উঠতে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়ন প্রচেষ্টার অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ সময় ভারতের ডেপুটি হাই কমিশনার বিশ্বদীপ দে, দেশটির বাণিজ্য বিষয়ক প্রতিনিধি প্রমেশ ব্যাসাল, এফবিসিসিআই এর সহসভাপতি রেজাউল করিম রেজনু ও পরিচালক মুনির হোসেন উপস্থিত ছিলেন। কক্সবাজারের মাতার বাড়িতে নির্মাণ করা হচ্ছে একটি গভীর সমুদ্র বন্দর। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 18,000 কোটি টাকা। 2026 সালের মধ্যে বন্দরে কার্যক্রম শুরু করা হবে বলে আশা করছেন কর্মকর্তারা। এই বন্দরে ভিড়তে পারবে সব ধরনের জাহাজ। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। আকার বাড়ছে দেশের অর্থনীতির, বাড়ছে আমদানি রপ্তানি কার্যক্রম, বিভিন্ন স্থানে গড়ে উঠছে অর্থনৈতিক অঞ্চল। এই অবস্থায় বিশ্ব বাণিজ্যের সাথে তাল মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম বন্দর। বছরে বন্দর কর্তৃপক্ষকে হ্যান্ডলিং করতে হচ্ছে 30 লাখের বেশি কন্টেইনার। ফলে জাহাজ থেকে পণ্য খালাসের সময় লাগছে 12 থেকে 14 দিন। এই কারণে নানামুখী সমস্যা মোকাবেলা করতে হয় ব্যবসায়ীদের। ঢাকা চিটাগং কমিউনিকেশনের কারণে ট্র্যাকিং করতে আমার 6 ঘন্টার জায়গায় হয়তো আমার 2 দিনও লেগে যাচ্ছে। তো এই সব কিছু মিলিয়ে আমাদের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামোগত বিষয়গুলোকে কিন্তু আমাদেরকে গুরুত্ব দিতে হবে। দেশের বন্দর কার্যক্রম বাড়াতে কক্সবাজারের মাতার বাড়িতে নির্মাণ করা হচ্ছে গভীর সমুদ্র বন্দর। এই বন্দর নির্মাণে তৈরি করা হচ্ছে 18 মিটার গভীরতায় 350 মিটার চওড়া নতুন চ্যানেল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য জাফর আলম তুলে ধরেন এই বন্দরের নানা কারিগরি দিক। ওই বন্দরটি আমরা মূলত কোল বেস কয়লা ভিত্তিক একটি পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, তারা একটা চ্যানেল করছিল ওখানে, প্রায় 250 মিটার চওড়া এবং 16 মিটার গভীরতা। এর মধ্যেই বন্দর নির্মাণে কনসালটেন্ট নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানান জাফর আলম। এই কনসালটেন্ট আগামী 10 মাস এই বন্দরের ডিজাইন করবে, ডিটেল ডিজাইন করবে, এস্টিমেট করবে, টেন্ডার ডকুমেন্টে আমাদেরকে হেল্প করবে। কর্মকর্তারা বলছেন নতুন এই বন্দর কার্যক্রম শুরু হবে 2026 সালে। বন্দর নির্মাণে জায়গা দিচ্ছে 10,000 কোটি টাকা। 4,000 কোটি টাকা আসবে সরকারি কোষাগার থেকে, আর 3,000 কোটি টাকার যোগান দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। আরেকটা বিরতি, যখন ফিরবো তখন যা থাকবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে এক্সপ্রেস ইন্স্যুরেন্সে নো ডিভিডেন্ড ঘোষণা, শেয়ার হোল্ডারদের হতাশা। ইউরোপের দেশগুলোতে বাড়ছে করোনা সংক্রমণ, কোয়ারেন্টাইনের সময় না কমানোর ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা। দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হল যুক্তরাষ্ট্রের তৈরি C-130J পরিবহন বিমান। গেল বছর যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্সের সঙ্গে 5টি C-130J পরিবহন বিমান ক্রয় চুক্তি করে বিমান বাহিনী। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে তৃতীয় বিমানটি এসে পৌঁছায়। এ সময় রীতি অনুযায়ী অভ্যর্থনা জানান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসুদুজ্জামান সৈনিয়াবাদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার H.E. চ্যাটারসন ডিকসন। এ সময় সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এম আবুল বাশার বলেন, এসব পরিবহন বিমানের মাধ্যমে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ঢাকা দক্ষিণ সিটি থেকে কুকুর অপসারণের প্রতিবাদ জানিয়েছে 6টি প্রাণী কল্যাণ ও পরিবেশবাদী সংগঠন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, গত 1 দশকে প্রাণী কল্যাণ সংগঠন ও স্বাস্থ্য অধিদপ্তর জলাতঙ্ক নিরোধ টিকা, বন্ধ্যাত্বকরণ সহ অসুস্থ প্রাণীদের সেবা দিয়ে সুস্থ করার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে দক্ষিণ সিটির এ ধরনের সিদ্ধান্ত বেআইনি, অবৈজ্ঞানিক এবং জনস্বাস্থ্যের জন্য সাংঘর্ষিক। এ সময় সিদ্ধান্তটি প্রত্যাহারের আহ্বান জানানো হয়। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে নো ডিভিডেন্ড ঘোষণা করেছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। আর এ নিয়ে শেয়ার হোল্ডাররা খানিকটা হতাশ। যদিও ডিভিডেন্ড বিষয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণের আইনি ক্ষমতা রয়েছে পরিচালনা পর্ষদের, তবে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা কমে এমন সিদ্ধান্ত না নেয়ার পরামর্শ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির। দেখুন মেহেদী হাসানের রিপোর্ট। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা সাপেক্ষে পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ডিভিডেন্ড কোম্পানির বার্ষিক সাধারণ সভায় বাড়ানোর আইনি সুযোগ নেই। তবে শেয়ার হোল্ডাররা চাইলে এজিএমে ডিভিডেন্ডের হার কমাতে পারে। সিকিউরিটিজ আইনে এমন বাধ্যবাধকতা থাকায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত বছরে নো ডিভিডেন্ড আপাতত পরিবর্তন করতে পারবে না এক্সপ্রেস ইন্স্যুরেন্স। কোম্পানিটি বলছে, করোনার কারণে 2019 সালের ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্তটি এসেছে তালিকাভুক্তির পর। ওই বছরের লাভ বা লোকসানের দায় এখনকার সাধারণ শেয়ার হোল্ডারদের উপর বর্তায় না। তবে বিষয়টি পর্যালোচনায় উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। টাকাটা কোম্পানির থাকুক, আমরা 2020 সালের একটা মার্চের থেকে একটা এক্সাম করলে আমরা দুটো মিলে একটা ভালো একটা পার্সেন্টেজ ডিভিডেন্ড দিব। আমাদের বোর্ডের ইন্টেনশন ছিল ওটা আর কি। তো যেহেতু আমাদের রেগুলেটর বলছে, আমরা একটা পজিটিভ নিয়ে আমরা আমাদের বোর্ডের সাথে আলাপ করবো। আমরা অ্যাপয়েন্টেড অ্যাডভাইজার একটা ফার্মকে আমরা দায়িত্ব দিচ্ছি যে কিভাবে কি করলে আইনেরও ব্যর্থ হবে না, শেয়ার হোল্ডারও খুশি হয়, ওদের স্বার্থ সংরক্ষণ হয়। এদিকে বিএসইসি বলছে, লেনদেন শুরুর পর যে কোনো মূল্য সংবেদনশীল ঘোষণায় শেয়ারের দরকে প্রভাবিত করে। কোম্পানিগুলোকে এটি বিবেচনায় নিতে হবে। প্রথম অবস্থায় কিছু প্রতিষ্ঠান তার ক্যাপিটালকে আরও উন্নতি করার জন্য আইপিও থেকে যে টাকা নিয়েছে তার সাথে তাদের রিটেন আর্নিং করে আরও ইনভেস্ট করার চিন্তা করতে পারে। কিন্তু আমরা এও আশা করি যে ডিভিডেন্ড দেবে। সেই জন্য তাদেরকে আমি বললাম যে আপনার প্রথম বছরে যেহেতু মার্কেট কনফিডেন্সের একটা ব্যাপার আছে, আস্থার ব্যাপার আছে, তো এই জিনিসটা নিয়ে আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন আপনারা কী করতে পারেন। যেটা করলে মানুষের আস্থা সংরক্ষণ করা যায় সেভাবেই তারা সিদ্ধান্ত নেবে বলে আমাদেরকে জানিয়েছে। এদিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা সাপেক্ষে অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা করতে পারে যে কোনো কোম্পানি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করব সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সমালোচনায় কান না দিয়ে কাজ করার পরামর্শ প্রধানমন্ত্রীর। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার আহ্বান। পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দরে ফারাক, আমদানি শুল্ক প্রত্যাহারের পাশাপাশি বিকল্প বাজার খোঁজার পরামর্শ। নারায়ণগঞ্জের মসজিদ ট্রাজেডির কারণ বহুমাত্রিক, তিতাসের তদন্ত রিপোর্ট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ঝুঁকিমুক্ত করতে অভিযান। স্থানীয় সরকারি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি, বিবেচনায় ত্যাগী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতারা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।